খেলোয়াড় অভিজ্ঞ হলেও পিচ নতুন। নতুন পিচে খেলতে গিয়ে একটু আধটু সমস্যায় যে পড়তে হচ্ছে না তা নয়, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হতে হচ্ছে, কখনো তার মন্তব্যের জন্য, কখনো হাসির জন্য। কিন্তু তিনি হাল ছাড়ার পাত্রী নন। টেলিভিশনে দিদি নম্বর 1, এবার হুগলির ভোটের ময়দানেও দিদি নম্বর 1 হতে চান তিনি, রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় কি পারবেন বিজেপির হাত থেকে হুগলি আসন কেড়ে নিতে? সোশ্যাল মিডিয়ায় ট্রোলের জবাব ভোটের ময়দানে দিতে? শুনব তার কাছেই। সোজা সাপটা রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। কেমন লাগছে নতুন ইনিংস? একদম অভিজ্ঞতা নতুন হচ্ছে, একদম জীবনে অনেক রকমের অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এটা একদম অন্যরকম একটা লড়াইয়ের ময়দান এবং প্রতিদিন প্রতি মুহূর্ত একটা নতুন অভিজ্ঞতা। ছোট পর্দায় আপনি দিদি নম্বর 1, সুপার হিট। ভোটের লড়াইয়ে কি দিদি নম্বর 1 হতে পারবেন? শেষ পর্যায়ে সে কে নাম্বার 1 হবে সেটা তো দর্শক নির্ধারণ করবেন এবং ঠাকুরের আশীর্বাদও কিছুটা থাকা দরকার। কর্মে বিশ্বাসী, কাজ করতে এসেছি। ময়দানে যখন নেমেছি, ভোটের যুদ্ধে যখন নেমেছি, আমি আমার 100 ভাগ দিয়ে চেষ্টা করব মানুষের কাছে পৌঁছানোর। বাকিটা তো মানুষের হাতে। আপনি কেরিয়ারে চূড়ান্ত সফল, হঠাৎ রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিলেন কেন? দেখুন, প্রথমত আমি এমন একটা শো করে এসেছি এতগুলো বছর ধরে, যেই শোটা হচ্ছে সাধারণ মানুষের সাথে। 13 বছর হয়ে গেল আমি আজ দিদি নাম্বার 1 করছি এবং দিদি নাম্বার 1 শোটা পপুলারিটি বলুন, জনপ্রিয়তার নিরিখে এত উপরে উঠেছে, তার কারণ কিন্তু শুধুমাত্র খেলা আর গিফট নয়। এই শোটার মাধ্যমে আমি অনেকটা মানুষের কাছে পৌঁছে গেছি, যেটা হয়তো সিনেমার পর্দায় আমি পৌঁছতে কখনো পারিনি। আমি পর্দার ভেতরেই আবদ্ধ ছিলাম। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পরিচয় আজকের নয়, বহুদিনের। হতে পারে আমি হয়তো রাজনীতির মঞ্চে চট করে আমাকে দেখা যেত না, কিন্তু মানুষটিকে আমি চিনতাম এবং আমি যেহেতু যাই বলুন না কেন, আমি একটুখানি নারীদের প্রতি একটুখানি আমার দুর্বলতা বেশি, আমি মহিলাদের প্রতি একটু আমার দুর্বলতা বেশি, আমি তাদেরকে সবসময় একটু সাপোর্ট করি। হ্যাঁ, না, পুরুষ বিদ্বেষী কখনোই নই, কিন্তু যাই হোক, মেয়েরা একটু সফট হয়, মেয়েদের একটুখানি সাপোর্ট সিস্টেমের একটুখানি দরকার হয়, মেয়েদের একটুখানি উদ্বুদ্ধ করতে লাগে। সেটা আমার শোয়ের মাধ্যমেই আমি এতদিন দেখেছি। আমি মেয়েদের প্রতি একটুখানি সবসময় একটুখানি সফট হয়ে থাকি। তো আমাদের সবসময় মনে হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং সে দিন রাত এরকম পরিশ্রম করেন। আমি রাজনীতিতে আসার আগের কথা বলছি, 2011-র পর থেকে বলছি। তো সবসময় আই ইউজ টু লুক আপন হার। আমার সবসময় মনে হতো যে শি শুড বি অ্যান আইডল যে কোনো মানুষের জন্য, যে কতটা কর্মঠ, কতটা মানুষ লড়াকু একজন মহিলা, যে এত বছর ধরে, আজ 34 বছরের এত বড় একটা দলের সাথে লড়াই করে আজকে তিনি এরকমভাবেই একটা জায়গা এখনও ধরে রেখেছেন। রেসপেক্ট করতাম আমি ওনাকে। তারপরে যেটা ঘটলো সেটা হচ্ছে উনি আমাকে ডেকে পাঠালেন এবং উনি আমাকে বললেন যে রচনা, আমি চাই যে তুমি আমাদের পাশে আসো। সেই থেকে পাশে আসার সিদ্ধান্ত নিলেন। আপনি একটা কথা বললেন একটু আগে যে আপনি বহুদিন ধরে ছবি করছেন। আপনার কি মনে হয় যে সিনেমার থেকেও শক্তিশালী মাধ্যম হচ্ছেন টেলিভিশন? এখন সেটা হয়ে গেছে, আগে অতটা ছিল না, এখন সেটা হয়ে গেছে। এখন টিভি মিডিয়া ইজ ভেরি স্ট্রং মিডিয়া, কারণ সবাই এখন টিভির পর্দা বা হাতে মোবাইলে সব কিছু দেখতে চায়, সব কিছু এখন ইজি অ্যাক্সেস হয়ে গেছে এবং সিরিয়াল মানুষের মন অনেক জয় করে নিচ্ছে টিভির মাধ্যমে। ওই এন্টারটেনমেন্টটা সবাই চায়, বিকেলবেলা বাড়িতে বসে সবসময় সিনেমা হলে যাব, একটা 1000 টাকা খরচা করবো, একটা সিনেমা দেখতে গেলে 1000 টাকা খরচা, একটা টিকিট, একটা পপকর্ন, একটা কফি খেতে গেলে 1000-1200 টাকা খরচা। সবাই সেটা করতে চাইবেন না। আর বাংলা ছবির অবস্থাও খুব ভালো এমন নয়, খুব ভালো নয় সেটা বলবো না। ভালো ছবি হলে ডেফিনেটলি মানুষ দেখছেন, ছবি তো অনেক হচ্ছে। এখন ছবির জগৎটা একটু অন্য ধরনের হয়ে গেছে, প্লাস এখন এই মাল্টিপ্লেক্সের চক্করে এত হাই বাজেট সব টিকিটস হয়ে গেছে। তারপরে টিভি মিডিয়া এখন এত স্ট্রং হয়ে গেছে, এত সিরিয়ালস এসে গেছে, সেগুলো আমাদের সময় ছিল না। সিরিজ এসে গেছে, প্রচুর মানুষের অপশনস প্রচুর এখন হয়ে গেছে। লাস্ট 5 বছরে আপনি বাংলা ছবি কি দেখলেন? খুব একটা দেখা হয়নি দাদা, সিনেমা করে দেখা হয় না আমার। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা তো কোনো প্রশ্নই নেই, আর যদি বা বাড়িতে দেখি তাহলে সেটা বেশিরভাগটাই আমার
হরর মুভি আমি ভীষণ ভালোবাসি দেখতে। একটা লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা আসন থাকে, প্রার্থী হওয়ার পর হুগলির এই 7টা বিধানসভায় ঘুরতে পেরেছেন? হ্যাঁ, মোটামুটি সব জায়গায় গেছি। প্রচুর বুথ আছে, প্রচুর ওয়ার্ড আছে, সব ওয়ার্ডে হয়তো পৌঁছে উঠতে পারছি না। একা মানুষ যতই দৌড়ঝাঁপ করে এগোই না কেন, রাস্তায় এত মানুষের ঢল যে গাড়ি এগোয় না। পৌঁছেছি সব কটা জায়গায়, কিন্তু কমপ্লিট করে উঠতে পারছি না। রচনা, এই যে আপনি যা বলছেন, যা করছেন, ঠিক আপনার জনসভায় আমরা দেখতে পাচ্ছি বা আপনার সঙ্গে প্রচুর লোক হচ্ছে, তো আজকেও আপনার সাথে যখন কথা বলছি, সকাল আপনি বাজারে ঘুরলেন, বাজার করলেন, তো জীবনে কোনোদিন বাজার করেছেন? প্রচুর করি দাদা। হ্যাঁ, না না না, আমি নিজের বাজার চেষ্টা করি সবসময় নিজে করার। খুব যদি ব্যস্ততার মধ্যে না থাকে, আমার ভালো লাগে, সেটা আমার স্ট্রেস বাস্টার একটা। নিজে হাতে কিনেন? নিজে হাতে কিনি, একদম। মানে বাড়িতে? বাড়িতে বাড়িতে না, খুব একটা হই না। মাস্ক পরে থাকি, এই মাস্কটা আসাতে আমার সুবিধা হয়ে গেছে। কোভিডের পর থেকে আমার ওটা একটুখানি একটা অ্যাডভান্টেজ হয়ে গেছে। আমি মাস্কটা পরে চলে যাই, তখন অতটা মানুষ বুঝতে আমি তখন ওখান থেকে বেরিয়ে যাই। আপনি যা বলছেন তা নিয়ে মিম হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় খোরাক করা হচ্ছে, খারাপ লাগছে না? রাজনীতিতে আসার পর আমাকে নিয়ে হচ্ছে, এবং আসার আগে আমি কিন্তু মেন্টালি প্রিপেয়ার ছিলাম যেটা হবে আমাকে নিয়ে। কারণ কাউকে তো একটা দরকার যাকে নিয়ে কাজটা এগোবে ওরা। তো নতুন মানুষ এখন রাজনীতিতে কে? রচনা বন্দ্যোপাধ্যায়। সোজা সাপটা কথা বলে কে? রচনা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে জনপ্রিয়তা, তার সাথে জনপ্রিয়তা, মানে সেলেবেল প্রোডাক্ট বলেই এটা আপনাকে নিয়ে হচ্ছে বলছেন? হতে পারে। আর আমি হয়তো একটুখানি সোজা সাপটা কথা বলে ফেলছি, বলেছি, এবং এখনও আপনার সামনে আমি সোজা সাপটাই কথা বলছি। তো সেটা নিয়ে হয়তো আগো পিছুগুলো এডিট হয়ে যায়, আর মধ্যখানে কিছু জিস্ট বার করে সেটা নিয়ে মিম করা হয়। এইটাই প্রশ্নটা জিজ্ঞেস করি যে হুগলিতে এত গাছপালা, সেগুলো গরু খায়, সেই গরুর থেকে দুধ হয়, সেই দুধে এত স্বাদ, যে তাই হুগলির দইয়ে এত স্বাদ, এটা কি ভেবে বলেছেন আপনি, না এমনি আপনি সোজা সাপটাই বলেছেন? সোজা সাপটা বলেছি, এবং যেটা ফিল করেছি সেটা বলেছি। বিশ্বাস করুন। বিশ্বাস করেন আপনি? একদম, আমি সেটাই বিশ্বাস করি এবং আমি সেটাই মনে করেছি। আজকে কেন এটা নিয়ে যদি কথা বলি আবার সেটা নিয়ে মিম হবে, বাট আই এম রেডি ফর দ্যাট অলসো। যে আজকে এখানকার আমাকে বলা হলো যে প্রতিদিন ভোর 4টের সময় সিঙ্গুর থেকে একটা ট্রেন যায়, তার নাম হচ্ছে ছানা ট্রেন, যেখানে কিনা ছানাটা এখান থেকে যায় অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, কলকাতাতে মিষ্টির দোকানে, যেখান থেকে সন্দেশ তৈরি হচ্ছে। নামটাই ছানা ট্রেন। সকাল 3:30-র সময় সেই ছানাটা ওঠে সিঙ্গুর থেকে। কেন উঠছে সেটা? আজকে আমি হুগলি জেলার মানুষ, আই ফিল প্রাউড। এটা আমার গর্বের জায়গা। ঠিক সোজা সাপটা বলেছেন বলে তো বিতর্কটা হচ্ছে। কারখানার ধোঁয়া, কারখানার ধোঁয়া আসার সময় দেখলাম ধোঁয়া উঠছে। আমি কেন, দেখুন, আগে আমরা যখন গ্রাম বাংলায় তো যেতে হয়, আমাদের শোজের জন্য যেতে হয়, আমরা রাত্রেবেলা অনুষ্ঠান করি, আমরা শিল্পী মানুষ, আমাদের রাত্রেবেলা নাচ গানের প্রোগ্রামের জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হতো। সেগুলো যখন আমরা করতে যাই, আমরা তখন রাত্রির 9টা-10টার সময় ক্রস করি, আরও রাত্রিরে কিচ্ছু দেখতে পাই না, অন্ধকার। এখন যখন দিনের বেলা আমি ট্রাভেল করছি, তখন তো আমি চারিদিকে যে আমাদের যে বাংলা, আমাদের বাংলা, পশ্চিম বাংলার আমাদের যে বাংলা মাতৃভূমি, আমাদের যে বাংলা এত সুন্দর, এই জিনিসটা তো দিনের পর দিন যখন সকালবেলা যাচ্ছি এটা দেখতে পাচ্ছি। তো আমি যখন আসছি সিঙ্গুর নিয়ে আজকে এত আন্দোলন, এত কিছু হয়েছিল, এত একটা নস্টালজিক জায়গা আমাদের সিঙ্গুর। তো সেই সিঙ্গুরে যখন আমি এলাম, তখন আমার দেখছিলাম চারিপাশ আশপাশ সব দেখে আমার মনে হয়েছিল যে একদম যে ফ্যাক্টরি নেই তা তো নয়, ফ্যাক্টরি তো আছে। সেখানে তো কাজ হচ্ছে। হয়তো আমি সেটা একটুখানি, আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল আমি একটু হাইপার হয়ে গিয়ে বলে দিয়েছিলাম যে ধোঁয়া 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 ধোঁয়া। আপনার এই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে সিঙ্গুর। রাজ্য রাজনীতিতে এর একটা আলাদা গুরুত্ব রয়েছে, আপনি নিজেও বললেন। জিতলে এই সিঙ্গুরের জন্য আপনার কি পরিকল্পনা? শুধু সিঙ্গুরের জন্য পরিকল্পনা নয় দাদা, আমার পুরো হুগলি জেলার জন্য অনেক কিছু চিন্তাভাবনা আছে, যেগুলো আমি শুনছি, যেগুলো আমি মানুষের কাছে ফিডব্যাক পাচ্ছি, তারা যেই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে। সিঙ্গুরে কিন্তু কোনো সমস্যা আমি আজ অবধি শুনিনি, বিশ্বাস করুন, আপনার সামনে বসে বলছি বলে নয়। একটাও কেউ কোনো সমস্যার কথা বলেনি আমার সিঙ্গুরে, এক্সেপ্ট একদম অন্য ধরনের প্রবলেম। কারোর জলের সমস্যা, কারোর বাইপে কলের সমস্যা, কলের লাইনে জল নেই। কেউ বলছে আমাদের বলাগড় পান্ডুয়াতে গঙ্গার ভাঙন, যেটা একটা বিগ প্রবলেম, গঙ্গার ভাঙন। কেউ বলছে আর্সেনিকযুক্ত জল। এইরকম ধরনের কিন্তু আমি আবাসন যোজনা, যাদের বাড়িঘর আটকে গেছে, সেগুলোর সমস্যা।